সময় সংলাপে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন কবি হেলাল হাফিজ। কবি, আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি জানতে চাই হেলাল ভাই, যে এখন যে সময়টা আমরা পার করছি, যে সময় আছে, যদিও আমরা হেমন্তের এক সন্ধ্যায় আড্ডাতে বসেছি, তারপরও এই যে যে সময় কালটা আমরা পার করছি, তাকে কি কোনো শিরোনামে আপনি বাঁধতে পারেন কিনা? এই সময়ের যে অস্থিরতা, এই অস্থিরতা কিন্তু আমরা এই ভূখণ্ডে যারা বয়সে একটু প্রবীণ, তারা অনেকবারই এটা চাক্ষুষ করেছি। ধরো আমি নিজে আমার প্রথম যৌবন, মধ্য যৌবন, এই মধ্য যৌবন পর্যন্ত এই ভূখণ্ডের অনেকগুলি গুরুত্বপূর্ণ ঘটনা, যেমন ৬৯-এর গণ অভ্যুত্থান, তারও কিছু আগে শিক্ষা আন্দোলন, এবং ৬৯-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে ৭১-এর মুক্তিযুদ্ধ পর্যন্ত, এটা একই সূত্রে গাঁথা এবং ক্রমান্বয়ে এটা প্রলম্বিত হয়েছে আমাদের স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত, স্বাধীনতা প্রাপ্তি পর্যন্ত। স্বাধীনতা পূর্বের যে অস্থিরতা, সেটার চরিত্র ভিন্ন ভিন্ন নানা কারণে। তার মধ্যে প্রধানতম কারণ হচ্ছে মানুষ তখন, বিশেষ করে যুব সমাজ, ছাত্র সমাজ, তরুণ যারা, তারা আদর্শ অন্তঃপ্রাণ ছিলেন। মানে আদর্শের জন্য তারা জীবন বাজি রাখতে, আদর্শকে সামনে রেখে। স্বাধীনতার পরে যেটাকে আমরা দেখলাম একটু বিচ্যুতির পথে, একটু না অনেকটা বিচ্যুতির পথে, আর এখন তো এটা একেবারে চূড়ান্ত, আমার মনে হয় একেবারে স্যাচুরেটেড পয়েন্টে চলে গেছে। আরেকটি প্রধান কারণ হলো ৬৯-এর গণ অভ্যুত্থান, এবং এই গণ অভ্যুত্থানকে একেবারে স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত নিয়ে যাওয়া। এটা কিন্তু একজন ব্যক্তির নিবেদিত প্রাণ, সৎ, যোগ্য একজন জননেতার নির্দেশে এই আন্দোলন হয়েছে। তিনি নিঃসন্দেহে শেখ মুজিবুর রহমান। এই সুশৃঙ্খল যে নির্দেশনা বা দিক নির্দেশনা দেবার যে বিষয়টি, এইটি পরবর্তীতে আর অক্ষুণ্ণ থাকেনি, অচল হয়ে গেছে। দেখে এমনকি এই যে এত বড় মহান একজন জননায়ক শেখ মুজিবুর রহমান, তিনিও কিন্তু যখন শাসক শেখ মুজিবুর রহমান হলেন, তিনি কিন্তু অসহায় হয়ে পড়লেন, তিনি গোছাতে পারলেন না। তিনি কিন্তু জনসভায় দাঁড়িয়ে বলেছেন, আমি কি করব, আমার চারপাশে চাটার দল। এই অসহায় হয়ে পড়াটা কেন? অসহায় হয়ে পড়েছেন, সেই অসহায়ত্ব তো এখনো যায়নি, এখনো যায়নি, এটা আরো প্রকট হচ্ছে দিন দিন। অসহায় হয়ে পড়েছেন, ওই যে তিনি নিজেই বলেছেন, আমি কি করব, আমার চারপাশে চাটার দল। অর্থাৎ যে আদর্শ আকাঙ্ক্ষা আমাদের বুকের ভেতর টঙ্কার তুলেছিল, যে কৃষকের ছেলেটি কিংবা যে গ্রামের কৃষক কিংবা যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র এক কথায় জীবন বাজি রেখে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তার সেই সংখ্যাগরিষ্ঠ নিবেদিত প্রাণ মানুষের একটা বড় অংশ স্বাধীনতা প্রাপ্তির পর থেকেই বেপথু হয়ে গেল, আদর্শচ্যুত হলো। আদর্শচ্যুত শুধু নয়, আদর্শচ্যুত হয়ে নিষ্ক্রিয় থাকা এক কথা, তারা কিন্তু নিষ্ক্রিয় থাকলো না, সক্রিয় থাকলো, সক্রিয় হয়ে গেল। বুঝে হোক না বুঝে হোক, বিষয়টা আমাদের স্বাধীনতা প্রাপ্তির যে আনন্দ, স্বাধীনতা শুধু তো
আনন্দের বিষয় নয়, এখানে দায়িত্ববোধেরও ব্যাপার আছে। জি। স্বাধীনতা তোমাকে অনেক অধিকার দিয়েছে, কিন্তু অনেক দায়িত্বও বর্তিয়েছে মানে ওই আমাদের উপরে। মানে অধিকারকে ধরে রাখার জন্য। ধরে রাখার জন্য, অধিকারকে ধরে রাখার জন্যই অনেক দায়িত্ব। আমরা সেই সময়কার যুব সমাজ, শুধু যুব সমাজ নয়, রাজনীতিকদেরও একটা বড় অংশ ক্রমান্বয়ে সেই সুপথ থেকে কুপথের দিকে যাত্রা শুরু করলাম। এবং এই যে মানে এই কুপথের দিকে যাত্রা শুরু করা, সেই তারপর থেকে কি আমরা মানে আর আদর্শের দিকে ফিরতে পারিনি? না, আদর্শের পথে ফিরতে পারিনি। আমরা তো আর ফিরতে পারলাম না, এখন পর্যন্ত পারলাম না। আমি আমাদের এই অনুষ্ঠানের কথা যখন তুমি আমাকে জানালে, আমি পরশু রাতে বসে বসে আমার বই থেকে 2-3টা কবিতা আমি নির্বাচন করে রেখেছি, যেগুলি আমার কবিতা তো জানোই, একটু প্রতিবাদের কবিতা বা রাজনীতির কবিতাও আমি একটু কোমলভাবে, একটু প্রেমের মিশেল দিয়ে একটু উপস্থাপন করতে চেষ্টা করি। কিন্তু যে কোনো শ্রোতা, দর্শক কিংবা তুমি নিজেও নিবিড়ভাবে যদি পর্যবেক্ষণ করো এবং অনুধাবন করার চেষ্টা করো, তুমি দেখবে এখানে একেবারে কালকের, আজকের, পরশুর দিনটাকেও তুমি খুঁজে পাবে। কবিতা পরাণের পাখি তুমি একবার সেই কথা কও, আমার সূর্যের কথা, কাঙ্ক্ষিত দিনের কথা, সুশোভন স্বপ্নের কথাটা বলো, শুনুক মানুষ। পরাণের পাখি তুমি একবার সেই কথা কও, অলক্ষ্যে কবে থেকে কোমল পাহাড়ে বসে এতদিন খুঁটে খুঁটে খেয়েছো আমাকে, আর কত কোটি দিয়েছো ঠোকর, বিষে বিষে নীল হয়ে গেছি, শুশ্রূষায় এখনো কিভাবে তবু শুভ্রতা পুষেছি, তুমি দেখাও না পাখি, তুমি তোমাকে দেখাও, দেখুক মানুষ। পরাণের পাখি তুমি একবার শেষ কথা কও, সময় পাবে না বেশি, চতুর্দিক বড় টলমল, পরাণের পাখি তুমি শেষবার শেষ কথা বলো, আমার ভেতরে থেকে আমার জীবন খেয়ে কতটুকু যোগ্য হয়েছ, ভূভাগ কাঁপিয়ে বেসামাল, কবে পাখি দেবেই উড়াল, দাও শিখুক মানুষ। মানুষ কিছু শিখছে, মানুষ শিখতে চায়। মানুষ কিন্তু শিখতে চায়, আচ্ছা। মানুষ দেখতে চায়, মানুষ শুনতে চায়। দুর্ভাগ্য আমাদের, আমরা একটা অন্ধকার অচলায়তনের মধ্যে, তুমি, আমি, আমরা হাবুডুবু খেতে শুরু করেছি। এই অচলায়তনটা কার তৈরি? এটা আমরাই তৈরি করেছি। আমি শুধু শাসক শ্রেণীকে দোষ দেব না, এখানে হ্যাঁ মূল দায়িত্ব, মূল বিষয়টি তো নিশ্চয়ই তাদের ঘাড়েই বর্তাবে, কিন্তু পাশাপাশি আমরা যারা বুদ্ধিবৃত্তির চর্চা যারা করেন, শিল্প সাহিত্য নিয়ে যারা কাজ করেন, ব্যবসায়ী, প্রত্যেকের দায়িত্ব আছে যার তার জায়গা থেকে
রুচি তৈরির জন্য প্রত্যেকের কাজ করার প্রয়োজন আছে। রুচি মানে সুরুচি, সুরুচি, কুরুচিও তো রুচি, যেটা আমরা এখন খুব দেখছি চারপাশে, এটাকে ঠিক সুরুচি বলা যায় না। এখন এখানে সবচেয়ে বেশি এবং বড় দায়িত্বটা কিন্তু রাজনীতিবিদদের দায়িত্বটাই প্রধান। তাদের মধ্যে আবার যারা সরকারে আছেন, আমি মনে করি তাদের দায়িত্ব অধিকতর বেশি। এর অর্থ এই না যে যারা সরকারে নেই অথচ রাজনীতি করেন দেশের প্রতি তাদের কোনো দায়িত্ব নাই, সুরুচি তৈরির জন্য তাদের কোনো দায়িত্ব নাই, না, তা নয়, মোটাও নয়। সবারই দায়িত্ব আছে, কিন্তু যিনি বা যারা সরকারে আছেন তাদের দায়িত্ব অপেক্ষাকৃত একটু বেশি। ধরো আমি একটি অপরিশীলিত কথা উচ্চারণ করে ফেললাম, বলে ফেললাম, এটা কিন্তু হ্যাঁ সমাজে কিছু লোককে হয়তো প্রভাবিত করবে, যেহেতু আমি কবিতা লিখি, আমার একটা কবি হিসেবে একটা পরিচিত দাঁড়িয়েছে, সুতরাং হ্যাঁ তার মানে কি, তার মানে আমার উপর একটা বাড়তি চাপ আছে, দায়িত্বও আছে। কেমন? তো এই দায়িত্বটা যিনি রাষ্ট্রযন্ত্রের সঙ্গে জড়িত, ক্ষমতার সঙ্গে জড়িত, তার আরো অনেক গুণ বেশি এই দায়িত্ব। তাকে আরো সচেতনভাবে, আরো পরিশীলিতভাবে, আমার মতো একজন অকিঞ্চিতকর মানুষকেও যদি এই ভাবনা পেয়ে বসে থাকে যে এক ধরনের একটু অল্প খ্যাতি হয়ে গেছে, সুতরাং আমাকে খুব যত্নবান থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে, তাহলে রাষ্ট্রযন্ত্রের সঙ্গে যারা ক্ষমতার বলয়ের মধ্যে ভেতরে যারা আছেন তাদের দায়িত্ব। আওয়ামী লীগের খুব উচ্চ পর্যায়ের একজন নেতা বেফাস একটি কথা বলে বসেছেন আবুল কাশেম ফজলুল হক সম্পর্কে। সামাজিক যোগাযোগ মাধ্যম প্লাবিত হয়ে পড়েছে ওনার এই বক্তব্য নিয়ে, এবং আমি ধরো এই যতগুলি স্ট্যাটাস পড়েছি তার 30% মানুষকে আমি চিনি ব্যক্তিগতভাবে, তারা প্রগতিশীলতার পক্ষে, তারা আরো স্পষ্ট করে বললে তারা আওয়ামী ঘরানার মানুষ। এবং আশ্চর্য, আমি খুব খুশি হয়েছি যে অধিকতর তরুণ যারা তারা জোরালো ভাবে এটাকে প্রতিবাদ করেছেন যে না, এইটা সুরুচির কথা হলো না। তার মানে তো আমরা সু এবং কু এখনো বুঝতে পারি তফাৎ। তার মানে কি, তার মানে উনি কি বলেছেন, আবুল কাশেম ফজলুল হক বলেছেন আমি বিচার চাই না, একটা বিশেষ পরিস্থিতির কারণে আমি বিচার চাচ্ছি না, কিন্তু যারা এগুলির সঙ্গে জড়িত তাদের সুবুদ্ধির উদয় হোক। এই কথাটি যে রাজনীতিবিদ হৃদয়ঙ্গম করতে পারেন না, এই কথাটির অর্থ যিনি বুঝতে পারেন না, তাকে আমার মতো নগণ্য এক কবি কি করতে পারি? কবি এবার কি কবিতা পড়বেন? কবিতার কসম খেলাম আমি আর আহত হব না, কোনো কিছুতেই আমি শুধু আর আহত হব না। যে নদী জলের ভারে হারাতো প্লাবনে, এখন শ্রাবণে সেই জলের নদীর বুকে জলাভাবে হাহাকার দেখে আমি আহত হব না। সবুজ সবুজ মাঠ চিরে চিরে কৃষকের রাখালের পায়ে গড়া দুপায়া পথের বুকে আজ সেই সরল সুন্দর সব মানুষের চিতা দেখে আহত হব না, আর শুধু আহত হব না। বৃক্ষ হারালে তার সবুজ পিরান, মৃত্তিকার ফুরালে সুঘ্রাণ, কষ্টের স্কুল হলে পুষ্পিত বাগান, আমি আহত হব না। পাখি যদি না দেয় ওড়াল, না পড়ে আগুন, অদ্ভুত বন্ধা হলে উর্বরা ফাগুন, আমি আহত হব না।
মানুষ না বোঝে যদি আরেক মানুষ, আমি আহত হব না, আহত হব না। কবিতার কসম খেলাম, আমি শোধ নেব সুদেও আসলে, এবার নিহত হব অসবের কোনো কিছুতেই, তবু শুধু আর আহত হব না। এই প্রতিজ্ঞা বলো, এই উপলব্ধি শপথ বলো, বলা, উপলব্ধি। এই আকাঙ্ক্ষা, আজ আমার মনে এটা হয় ইশতেহারও এটা। এটা বিশেষ করে আমি বারবার জোর দিচ্ছি তরুণ সমাজের উপর। হ্যাঁ, আমাদের নানা কারণে, নানা কারণ কি সেটাও রাজনীতিই মুখ্য কারণ, দায়িত্ব, মানে মুখ্য ভূমিকা রাজনীতিই পালন করেছে এই সব তরুণদের বেপতু করার। তারপরেও আমার মনে হয় সমাজে এখনো অনেক ভালো মানুষ আছেন আছেন, তারা যাদের উচ্চারণ আমরা শুনতে পাই না। যার, হ্যাঁ, তাদের যে আকুতি, তাদের যে আর্তনাদ, তাদের যে হাহাকার, তাদের যে আকাঙ্ক্ষা, তাদের যে সুরুচির জন্য যে তাদের মানে কামনা, তাদের সেটাই সামাজিক যোগাযোগ মাধ্যমে গত 3 দিনে প্রমাণ হয়ে গেছে। এবং এই যে আমি তোমাকে আগেই বললাম যে সেখানে কি মজার মজার যে স্ট্যাটাস, এবং কত বুদ্ধিদীপ্ত, অসম্ভব বুদ্ধিদীপ্ত। অবশ্যই হ্যাঁ, দু একটা আছে একটু আরেকটু শালীন হলে। কিন্তু আপনার সাথে আমি একমত যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আছেন বা যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তাদের অনেক কথা বলি, কিন্তু বুদ্ধিদীপ্ত বেশি দেখা যায়, বুদ্ধিদীপ্ত বেশি। হ্যাঁ। আমি একটা স্ট্যাটাস আমার এখনো স্পষ্ট মনে আছে, সেটাতে প্রায় 4,500 লাইক পড়েছে, কমেন্ট পড়েছে 20-30টা। এত অসাধারণ সেই স্ট্যাটাসে ধরো 3টা বা 4টা প্যারাগ্রাফ, একটি শব্দ নাই অশালীন, কুরুচিপূর্ণ একটি শব্দ নাই, কিন্তু হানিফ যা করেছেন তার মানে একেবারে সমুচিত জবাব দেয়া আছে সেখানে। এত রুচিস্নিগ্ধ, এত পরিশীলিত, সেখানে আমি বললাম তোমাকে 4,500 লাইক পড়েছে। এবং তার মানে কি, এটা এর থেকে আমরা এটা যদি ব্যারোমিটার ধরি তাহলে আমরা বুঝতেই পারি যে সমাজে ভালো মানুষ আছেন, রুচি ও সুরুচির কথা বলছি, সুরুচি সম্পন্ন মানুষ আছেন, বা এখনো সমাজ প্রতিবাদ করতেন, হয়তো ভিন্ন আঙ্গিকে করছে। আমি এই কবিতার কসমকে এই কথাটাই আমি বল, এটা ধরো 80 দশকের লেখা কবিতা, কিন্তু আজকেও এটা খুবই প্রাসঙ্গিক, খুবই প্রাসঙ্গিক। এটা যে কোনো নষ্ট সময়ে দাঁড়িয়ে আমরা এই কবিতার কথা হয়তো। নষ্টের সময় আপনি এখন আর কবিতা লিখেন না? একেবারে যে লিখছি না তা না, লিখছি। আমি আসলে পরের বইটির জন্য তৈরি হচ্ছি, সেই জন্য এই আর মানে এখানে সেখানে কবিতা হয়তো ছাপতে দিচ্ছি না। আমার তো এক ধরনের, আমার উপরও একটা বাড়তি চাপ তৈরি হয়েছে। সেই চাপটা হলো যে জলে আগুন জ্বলের এক ধরনের একটু বেশি আদর পেয়ে গেছে মানুষের, কবিতা প্রেমী মানুষের। কবিতা পড়েন না এমন মানুষও যে জলে আগুন জ্বলে তার ঘর পর্যন্ত পৌঁছেছে। তাহলে আমার স্নায়ুর চাপটা একটু বেড়ে গেছে, দায়িত্ব একটু বেড়ে গেছে, ফলে আমাকে কিন্তু এখন লিখছেন। হ্যাঁ, আমি লিখছি। আমার দ্বিতীয় বই বেদনাকে বলেছি কেদনা, এটা ইচ্ছে ছিল 16তেই বের করব, কিন্তু 16তে বোধহয় পারবো না, আরো বছরখানেক সময় নেব আমি। অর্ধেক কবিতা হয়ে গেছে, আমার পছন্দ মতো অর্ধেক কবিতা হয়ে গেছে। আর ধরো 25-30টা কবিতা আগামী 1 বছরে আমি তৈরি করব। অর্থাৎ আমি আমার বইটা এমন ভাবে করতে চাই যেটা যে জলে আগুন জলের কাছাকাছি যেন থাকে, সুপারসিড না করুক এটাকে, অন্তত কাছাকাছি যেন। এবং আমার বেদনাকে বলেছি কেদনা বইয়েরও আমার ধারণা যে অর্ধেক কবিতা আমি তৈরি করেছি,
তার অধিকাংশই মানুষের মন ছুঁবে, মানুষকে স্পর্শ সেখানেও করবে। কি প্রেমের মোড়কে প্রতিবাদ? এইটাও প্রেম প্রতিবাদ মূলত এই 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 মিশেল নিয়েই। তুমি তো খুব চতুর এবং কবিতা প্রেমী এবং বিজ্ঞ সবই। না না না। ওই জায়গাটায় যে উনি এই শোককে পাশ কাটিয়ে রেখে কিন্তু উনি বলেছিলেন যে শুধু মামলা দিয়ে সমাধান হবে না, রাজনীতি এবং সাংস্কৃতিক রাজনীতি সমাধান দেখো লাগবে। কত এইখানে হলো জ্ঞানের যে আলোকিত মানুষের কথাই আলাদা হবে, নিশ্চয়ই আলাদা হবে। এখন হানিফ সাহেব এটা কি ঠিক মতো হৃদয়ঙ্গম করতে পারেননি নাকি? এটা সব সময় সব রাজনৈতিক দলের মধ্যে আমরা এটা দেখি, যখন ক্ষমতা থাকে। এক ধরনের দম্ভ, আপনি যেটা বললেন যে দম্ভ থেকে, আমরা শুধু আওয়ামী লীগের সময় বলছি তা না, আমরা তার আগের সরকারগুলোর সময় বিভিন্ন সময় দেখেছি। আমি তো উনি এক ধরনের অনুশোচনা করেছেন যে আমি এটা মিন করতে চাইনি। তার চেয়েও সুন্দর হতো উনি যদি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের বাসায় চলে যেতেন। স্যার আমি তো এটা মানে অনেক প্রবীণ শিক্ষক। হ্যাঁ, সবাই যে একজন শিক্ষকের সরাসরি ছাত্র হতে হবে নট দ্যাট, শিক্ষক তো সমাজেরই, সেটা যে কেউ। আর আবুল কাসেম ফজলুল হক এমন স্বচ্ছ, এমন সৎ, এমন মেধাবী একজন মানুষ যে তার মানে তার স্ট্যাচারই অনেক উপরে। তার সম্পর্কে একটা কথা বললে অনেক ভেবেচিন্তে বলা উচিত। ওনার আমি বা তুমি বা হানিফ সাহেব আমরা আমি তো নিজে ওনার ছাত্র। হ্যাঁ, আমি সেটা বলতে যাচ্ছিলাম, আমি নিজে ওনার ছাত্র। তার চেয়েও বড় কথা, আমি ওনার আদর্শে বিশ্বাস করি। যাই হোক, আমি হারিয়ে ফেলবো পরে। আমি কিন্তু তোমার সম্পর্কে কয়েকটা বিশেষণ ব্যবহার করেছিলাম বিরতিতে যাওয়ার আগে। চলে গেলাম। হ্যাঁ, তুমি শুধু যে মানে বাকপটু তাই নয়, তুমি কবিতা প্রেমীও, আমি জানি। তুমি অসম্ভব কবিতা প্রেমী। আমরা তো সাধারণত অনুষ্ঠানে এসে, বিশেষ করে আমি তো যে কোনো অনুষ্ঠানে এসে সময়ে এসে 3-4টা কবিতা তো প্রত্যেক অনুষ্ঠানেই পড়ি। আজকেও শেষ করব আমি কবিতা দিয়েই, কিন্তু তার আগে আমি সনির্বন্ধ অনুরোধ করব আমার অনুপ্রতিম বন্ধু কবি তুষার আব্দুল্লাহ। আমি শব্দের সঙ্গে তো শব্দ বসাই না, ঠিক আছে, তুমি তোমার একটি ছোট পদ্য স্মৃতির থেকে হলেও আমাদেরকে শোনাও। এটা হলো আমরা চিরাচরিত নিয়ম ভেঙে আমি এই আবদার করছি তোমার কাছে। আমি তো এখানে বসে বসে, আচ্ছা আমি যে মানে আপনাকে বলি, হ্যাঁ, একটা ছোট জিনিস, এটা কবিতা হয় না, হয়তো শব্দের উপর শব্দ বসিয়েছি। দেয়াল থেকে চুরি গেছে বর্ণমালা, মন জমিন থেকে তুমি, এ কেমন বসত আমার, জীবন এখন দস্যুর ভূমি। খুবই সুন্দর, খুবই সুন্দর। এখন আমরা যাই ওই আলোচনাটাতে যাই যে শুভবুদ্ধির দায়িত্বটা কে নিবে জাগ্রত করার? শুভবুদ্ধির দায়িত্বটা ওই যে আমি বললাম, প্রত্যেককেই নিতে হবে। এর সিংহভাগ দায়িত্ব নেবেন রাজনীতিবিদরা। তারপরে রাজনীতিবিদদেরও মাঝে মাঝে ওই যে ক্ষমতার দম্ভে আত্মম্ভরিতা, অহংকার, অহংবোধ, এগুলি তো। আমাদের শিক্ষা ব্যবস্থায় কি সেই শুভবুদ্ধির পক্ষে? শিক্ষা ব্যবস্থায় শুভবুদ্ধি প্রচুর গলদ আছে বলেই তো তার পরিণতি এইটা। একটা জাতিকে যখন ধ্বংস করে দেওয়ার দরকার পড়ে বা প্রয়োজন হয়, তখন দুটো জিনিসের উপর প্রথম আক্রমণটা আসে। একটা হলো শিক্ষা, আর একটা হলো সংস্কৃতি, শিল্প, সাহিত্য, সংস্কৃতি। তো আমরা এখন সেই ধরনের কোনো আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছে কিনা সেটাও ভাবতে হবে। সেটা ভাববেন বুদ্ধিজীবীরাই ভাববেন, সাংস্কৃতিক কর্মীরাই ভাববেন, রাজনীতিবিদরা তো ভাববেন বটেই। বুদ্ধিজীবীরা কতটুকু ভাবছেন আপনার কাছে? আমার মনে হয় একটু গাফিলতি আছে। আমি মনে করি আমাদের যারা বুদ্ধিজীবী, বুদ্ধিবৃত্তির জায়গাটায় যারা বিচরণ করেন, চর্চা করেন, এবং তারপর শিল্প, সাহিত্য, সংস্কৃতি নিয়ে যারা কাজ করেন,
আমরা বোধহয় যথাযথভাবে আমাদের দায়িত্বটা পালন করতে পারছি না। এটা কি কারণে হচ্ছে? এখানেও কি লোভ লালসা, এখানেও কি লোভ লালসা ছবল দিয়েছে? প্রাপ্তিযোগের ব্যাপার আছে, কোন প্রাপ্তিযোগের ব্যাপার আছে? মানে কি বললে কে খুশি হবেন ওইটা ভেবে যদি আমি, বিশেষ করে সরকারে যারা আছেন তাদের কে কতটুকু খুশি হবেন এইটা ভেবে যদি একজন দেশের সবচেয়ে গণ্যমান্য কবি বা প্রাবন্ধিক বা ঔপন্যাসিক তার মুখের দিকে তাকিয়ে যদি সেইভাবে শেখানো বলি, মানে সভাকবি হওয়া, শেখানো বলি যদি পোষমানা পাখি যদি হয়ে যান, কবি তো পোষমানা পাখি না, কবি মোটেও পোষমানা পাখি না। কবি একটা সার্বভৌম সত্তা, সার্বভৌম সভরেন আইডেন্টিটি। এটাকে কলুষিত করা ঠিক না। কবিতা, আমি শেষ যে কবিতাটি পড়ছি এখানেও এই রুচির ব্যাপারটা মাথায় রেখেই এবং সক্ষমতা, সামর্থ্য, সুরুচি এবং ওই আগের মতো এখানেও মূল দায়িত্বটা রাজনীতিবিদদের পক্ষে কাঁধেই যাবে। তার সঙ্গে আমরা যারা এই পথে আনাগোনা করি, হাঁটাচলা করি, তাদের জন্য তোমাকেই চাই। আমি এখন অন্য মানুষ, ভিন্নভাবে কথা বলি, কথার ভেতর অকথিত অনেক কথা জড়িয়ে ফেলি এবং চলি পথ বেপথে যখন তখন। আমি এখন ভিন্ন মানুষ, অন্যভাবে কথা বলি, কথার ভেতর অনেক কথা লুকিয়ে ফেলি। কথার সাথে আমার এখন তুমুল খেলা, উপযুক্ত সংযোজনে জীর্ণ শীর্ণ শব্দমালা ব্যঞ্জনা পায় আমার হাতে অবলীলায়। ঠিক জানি না পারস্পরিক খেলাধুলায় কখন কে যে কাকে খেলায়। অপুষ্টিতে নষ্ট প্রাচীন প্রেমের কথা যত্র তত্র কীর্তন আমার। মাঝে মধ্যে প্রণয়বিহীন সভ্যতাকে কচি প্রেমের পত্র লিখি, যেমন লেখে বয়সন্ধিকালের মানুষ নিশীথ জেগে। আমি এখন অন্য মানুষ, ভিন্নভাবে চোখ তুলে চাই, খুব আলাদাভাবে তাকাই, জন্মাবধি জলের যুগল কলস দেখাই। ভেতরে এক তৃতীয় চোখ রঞ্জনালয়ে কর্মরত, সব কিছু সে সঠিকভাবে সবটা দেখে এবং দারুণ প্রণয় কাতর। আমি এখন আমার ভেতর অন্য মানুষ গঠন করে সংগঠিত, বীর্যবানেক ভিন্ন গোলাপ এখন কসম খুব প্রয়োজন। কিসের প্রয়োজন? প্রণয়ের প্রয়োজন। এই গোলাপ শুধু যে সৌরভ ছড়াবে তা নয়, এই সৌরভ আমাদেরকেও আলোড়িত করবে, আমোদিত করবে, আন্দোলিত করবে। আমরাও যেন সেই গোলাপের সুবাসে সুবাসিত হই এবং সুপথের পথিক হই। সেই সৌরভের পথিক আমরা হই, সহযাত্রী হই। সেই প্রত্যাশাই করার এখন সময় এবং সেই শুভবুদ্ধিরও কথা আবার স্যারকে স্মরণ করে সেই কথাই বলা উচিত যে শুভবুদ্ধির পথ অবারিত হোক। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে আমাদের সঙ্গে আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন।